নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। চন্দ্রবাবু নাইডু এবারে অবশ্যই জোট সরকারের প্রধানতম সঙ্গী। নরেন্দ্র মোদী যে সরকার গড়ছেন সেখানে 242টা আসন পেয়েছে এককভাবে বিজেপি, 272 হলে মেজরিটি, এবং স্বাভাবিকভাবে তারা এনডিএ জোটের অন্যান্য শরিক নিয়ে সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 293। তার মধ্যে 16 জন টিডিপি, তেলেগু দেশম পার্টি, যার হেড হচ্ছেন চন্দ্রবাবু নাইডু, তাঁর সাংসদ রয়েছেন এবারে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ভারতবর্ষের মন্ত্রিসভায় বলবো না, ভারত সরকারের সঙ্গে। চন্দ্রবাবু নাইডু স্বাভাবিকভাবেই তিনি অন্ধ্রপ্রদেশ ও বিধানসভা নির্বাচন জিতেছেন বিজেপির সঙ্গে একসঙ্গে শরিক হয়ে এবং একক মেজরিটি পেয়েছেন। ফলত তিনি অন্ধ্রপ্রদেশে গিয়ে মুখ্যমন্ত্রী হবেন। আর ভারতবর্ষের যে সরকার, ভারত সরকার তৈরি হবে, সেই সরকারে তেলেগু দেশম পার্টির একটা প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ থাকবে। তারা 16 জন জিতেছেন, 3 জন 4 জন 5 জন, যাই হোক সংখ্যাটা শেষ পর্যন্ত সেখানে মন্ত্রীতে থাকবেন। আমি আজকে চন্দ্রবাবু নাইডুকে নিয়ে কেন এলাম একটু ছোট্ট করে ব্যাখ্যা করে দিই। সেটা হচ্ছে, দেখুন, চন্দ্রবাবু নাইডু একসময় এনটিআরের জামাই ছিলেন এবং সেই হিসেবে তার রাজনীতিতে প্রবেশ। পরবর্তীকালে তিনি রাজনীতিতে তেলেগু দেশম পার্টির একচ্ছত্র অধিপতি হন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হন, এবং আমরা সেই ইতিহাসটা জানি যেখানে এই চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদকে প্র্যাকটিক্যালি মানে আইটি সেক্টরের ক্যাপিটাল সিটিতে প্রায় পরিণত করে ফেলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি পর্যন্ত এসে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং সারা পৃথিবীতে হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ প্র্যাকটিক্যালি সারা পৃথিবীর, মানে সেই সময় যখন চন্দ্রবাবু নাইডু মুখ্যমন্ত্রী, সেই সময় সারা পৃথিবীতে তার সুনাম ছড়িয়ে পড়েছিল। পরবর্তীকালে রাজনৈতিক আবর্তে চন্দ্রবাবু নাইডু পরাজিত হন এবং সেখানে ওয়াইএসআর জগনমোহন রেড্ডি তাদের সরকার গড়া হয়। পরবর্তীকালে সেই অন্ধ্রপ্রদেশ আবার বিভক্ত হয়, সেখানে অন্ধ্রপ্রদেশ থেকে একটা অংশ তেলেঙ্গানাতে চলে যায় এবং তেলেঙ্গানার মধ্যে স্বাভাবিকভাবে অনেকটা অংশ হায়দ্রাবাদে পৌঁছে যায়। ফলত সমস্ত ব্যাপারটা কিন্তু দৃষ্টির আড়ালে চলে গিয়েছিল, আমরা ভুলে গিয়েছিলাম চন্দ্রবাবু নাইডুকে। কিছুদিন আগে সেই চন্দ্রবাবু নাইডুর নাম শোনা গেল যখন অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডির সরকার তাকে সিআইডি দিয়ে অ্যারেস্ট করিয়েছেন কোনো একটা নির্দিষ্ট কেসে এবং বেশ কিছুদিন তিনি জেলের মধ্যে ছিলেন। সেই সময় প্রথম শোনা গিয়েছিল, কিন্তু সাইলেন্টলি তিনি যে কামব্যাকের প্রসেস শুরু করেছিলেন এটা কিন্তু কেউ আমরা ভাবিনি। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল এবারে লোকসভা নির্বাচনের সঙ্গে যখন অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচন হলো, সেখান থেকে একাধিক অন্তত 16 জন সাংসদ বার করেছেন চন্দ্রবাবু নাইডু তাঁর দলের হয়ে, এবং শরিক বিজেপি অন্যান্য বেশ কিছু আসন পেয়েছেন, প্রায় 21টি আসন সম্ভবত পেয়েছেন জোট শরিক, কিন্তু 16টি আসন এককভাবে চন্দ্রবাবু নাইডু পেয়েছেন, অর্থাৎ তেলেগু দেশম পার্টি পেয়েছেন। এবং সেখানকার যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনেও অ্যাবসোলিউট মেজরিটি পেয়েছেন। ফলত তিনি মুখ্যমন্ত্রী হিসেবে সেখানে শপথ নেবেন আর কেন্দ্রীয় মন্ত্রিসভায় থাকবে তাঁর দলের বা তাঁর রিপ্রেজেন্টেটিভরা। আমি আজকে এই মুখবন্ধটা শুরু করলাম এই কারণে যে এই মানুষটি স্বাভাবিকভাবেই মানে তার অন্ধ্রপ্রদেশকে যতটা ভালোবাসেন, এই বাংলার মুখ্যমন্ত্রীও ততটা বাংলাকে ভালোবাসেন না। কেন বলছি? চন্দ্রবাবু নাইডু নিজের হিসেবটা বুঝবেন। এবারে কেন্দ্রীয় মন্ত্রিসভায় তিনি যে তার প্রতিনিধিদের পাঠালেন, অঙ্কটা থাকবে অন্ধ্রপ্রদেশের জন্য আলাদা মনিটোরিয়াম, কেন এর পরবর্তীকালে 5 বছর বাদে যখন বিধানসভা বা লোকসভা নির্বাচনে তিনি যাবেন, তার আগে তিনি অন্ধ্রপ্রদেশটাকে আরেকবার গুছিয়ে নেবেন। তার জন্য তার ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দরকার, তার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দরকার। হ্যাঁ, এটা ঘটনা, একসময় চন্দ্রবাবু নাইডু এনডিএ জোটে ছিলেন, পরবর্তীকালে এনডিএ জোট থেকে ছেড়ে বেরিয়ে যান এবং কিছুদিন মানে বিরোধীদের সঙ্গে থাকেন এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত আবার পুনর্বিবেচনা হয়, চন্দ্রবাবু নাইডুকে এনডিএতে বুঝিয়ে নিয়ে আসেন বিজেপির নেতৃত্ব এবং তিনিও স্বেচ্ছায় আসেন। তার অঙ্কটা ছিল যে ভারতবর্ষের মসনদে থাকবেন নরেন্দ্র মোদী, আমি তাঁকে সামনে রেখেই, তাঁকে ফলো করি বা তাঁর সাহায্য নিই অন্ধ্রপ্রদেশকে নতুন করে গড়ে তুলব, সেখানকার শিক্ষা, সেখানকার কর্মসংস্থান, শিল্পায়ন, সমস্ত কিছু সেখানে গুছিয়ে নতুন করে গড়ে তুলব অন্ধ্রপ্রদেশকে। ঠিক এই অঙ্কের জায়গা থেকে একটু ভালো করে ভেবে দেখুন, চন্দ্রবাবু নাইডু কিন্তু নরেন্দ্র মোদীর সম্বন্ধে যে বক্তৃতাটা গতকাল দিলেন সংসদে সেন্ট্রাল হলে, সেটা কিন্তু একটা রিমার্কেবল বক্তৃতা। আমি বক্তৃতাটা দুবার শুনে আমার মনে হয়েছে এটা নতুন বাংলা দর্শকদের শোনাবো। এই মানুষটি চন্দ্রবাবু নাইডু নরেন্দ্র মোদীকে পছন্দ করবেন তার নিজস্ব কারণে, এক অন্ধ্রপ্রদেশের কারণে, দ্বিতীয়ত হচ্ছে ভিশন 2047 যে টার্গেট নিয়েছেন ভারতবর্ষে, বিকশিত ভারত যে নরেন্দ্র মোদী নিয়েছেন, যে সারা পৃথিবীর মানচিত্রে
ভারতবর্ষকে 1 নম্বর বা 2 নম্বরে তুলে নিয়ে আসবো এবং সবথেকে পাওয়ারফুল ইকোনমি হবে। যেভাবে চন্দ্রবাবু নাইডু তার রাজ্য শাসন করেছেন সেই 5 বছরে, তিনিও কিন্তু সর্বভারতীয় না, পৃথিবীতে হায়দ্রাবাদ সিটি এবং অন্ধ্রপ্রদেশকে মানচিত্রে স্থান করিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন, যার জন্য মার্কিন রাষ্ট্রপতি পর্যন্ত তাঁর সঙ্গে এসে দেখা করেছিলেন অন্ধ্রপ্রদেশে, হায়দ্রাবাদে। এই গৌরব ভারতবর্ষের খুব কম রাজ্যের থাকে, ফলে অন্ধ্রপ্রদেশে সেটা তিনি আদায় করেছেন। তিনি ফিউচার লিডার হিসেবে ট্রিটেড হন। যে কোনো ক্ষেত্রে যখন ফিউচার লিডার ট্রিটমেন্ট হন, যেসব রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাষ্ট্রের প্রধানমন্ত্রীরা দূরকে দেখার চেষ্টা করেন, আজ থেকে 50 বছর বাদের নেশন বা স্টেটকে তৈরি করার কথা ভাবেন, যেমন এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ডক্টর বিধানচন্দ্র রায়ের নাম বারবার এই ক্ষেত্রে আলোচিত হয়, ঠিক সেইভাবে চন্দ্রবাবু নাইডু কিন্তু অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে দূরকে দেখার একজন রাজ্য নায়ক হিসেবে পরিগণিত হন, যারা রাজনৈতিক পলিটিক্যাল অ্যানালিস্ট তাদের কাছে, এবং অবশ্যই সারা পৃথিবীতে তার নাম সুখ্যাতি ছড়িয়ে গেছেন। তার কারণ সাইবার ইন্ডাস্ট্রিতে, আইটি ইন্ডাস্ট্রিতে একটা অসামান্য অবদান তিনি করেছিলেন, কিন্তু রাজনৈতিক কারণে তিনি পরাজিত হন, কিন্তু পরবর্তীকালে আবার এবারে ফিরে এসেছেন। স্বাভাবিকভাবে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন 2047কে দেখতে চাইছেন, ঠিক একইভাবে কিন্তু ফিউচার প্ল্যান নিয়ে কিন্তু চন্দ্রবাবু নাইডু নরেন্দ্র মোদীর সঙ্গে হাতটা মিলিয়েছেন। এই বক্তৃতা তার প্রমাণ, পুরোটা শুনলে বুঝতে পারবেন। আমি খালি ভাবছিলাম, জানেন তো, যে এই জুটিকে ভাঙার জন্য চেষ্টা করছিল কে? ইন্ডি জোট, যাদের নিজেদের মধ্যেই ফাটল হয়ে গেছে। ইতিমধ্যে কংগ্রেসকে পছন্দ করছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম, তিনি চেষ্টা করছেন অখিলেশ যাদবকে নিয়ে একটা টিম করতে, তিনি চেষ্টা করছেন উদ্ধব ঠাকরেকে নিয়ে একটা টিম করতে, যদি সেই টিমও দানা বাঁধছে না। কিন্তু প্রশ্নটা হলো যে চন্দ্রবাবু নাইডুর মতো লোক এই ধরনের ভাঙা ইন্ডি জোটের হাটের বাজারে যাবেন? মনে হয় না, যাওয়ার কোনো জায়গায় নেই, প্রশ্নই নেই। তিনি তার নিজের স্বার্থেই চেষ্টা করবেন অন্ধ্রপ্রদেশকে এগিয়ে যাওয়া ভারতের সঙ্গী করতে। আমার তার বক্তৃতাটা শুনে বারবার সেই কথাটা মনে হয়েছে। আপনার একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত চন্দ্রবাবু নাইডুর সেন্ট্রাল হলে, যেখানে এনডিএ জোটের প্রথম বৈঠকে নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের পরবর্তী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে এনডিএ জোটের মনোনীত করে রাষ্ট্রপতির কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, সেই বৈঠকের চন্দ্রবাবু নাইডু যে অসামান্য বক্তৃতাটা দিয়েছেন, আপনারা একটু শেষ পর্যন্ত ধৈর্য ধরে শুনুন, তাহলে বুঝতে পারবেন আমি কেন আজকে এই তথ্য আপনাদের সামনে রাখলাম। Campaign, same zeal. He started and ended same spirit. In Andhra Pradesh, we had 3 meetings, public meetings, 1 big rally. It had made a huge difference for winning the elections in Andhra Pradesh. Honorable Home Minister has come. He addressed 1 meeting, very powerful meeting. It has changed the situation in a big way. I'm thanking him. Even Honorable Rajnath Singh ji and also Nadda ji and also Gadkari ji, so many leaders have come and they have addressed. It has given a confidence among people that center is with state. We are thanking all ministers. And also, here today, we stand at a crucial juncture in our nation's history. NDA government, under the visionary leadership of Sri Narendra Modi ji, has taken significant initiatives in the last 10 years. The country has witnessed remarkable progress and transformation. Narendra Modi ji focused and dedicated approach has transformed the nation into a global powerhouse. I am in the politics for the last 4 decades. I have seen so many leaders. I can give entire credit for Narendra Modi ji for making India proud globally. That is his biggest achievement for the country. Now, under his leadership, we have reached 5th largest economy in the world. Now, we are confident during this tenure, he is going to make India 3rd largest economy in the world. And at the same time, he is planning
Vikasit Bharat, Vision 2047. We are very confident under his leadership, India will become either one or two globally. It is going to happen. And at the same time, Indians under his leadership globally will become number one globally. As on today, Indians are all, everywhere, if you go anywhere in the world, highest per capita income Indians are earning. I am confident under his leadership, Indians are going to become global leaders in the near future. It is going to happen. You name public governance, corporate governance, in the name of service, we are going to serve the global community. That is going to happen. Under this, sir, only all of us has to keep balancing regional aspirations and national interest must run parallelly, ensuring holistic development across all strata of society. Friends, I have seen so many governments. We are a very, very inspiring time. Anything you wanted to achieve, if you visualize, it can be done. Narendra Modi ji is having a vision, and also is having a zeal, and also his execution is very perfect, and also he is executing all his policies with a true spirit. Always to have a leader. Right time is a great asset for the nation. Today, India is having a right leader, right time. That is Narendra Modi ji. This is a very good opportunity for India. If we miss now, we will miss forever. That is where we are having wonderful opportunity. You are seeing globally today, all countries are having 1 or 2%, 3% growth rate. India is growing at the highest growth rate for the last 10 years. It will continue another 10, 20 years, or 30 years, 40 years. India is having some advantages. One is information technology. We have first more advantage we have taken. Demographic dividend, that is more youngsters. It has created excellent advantage for Indians to move abroad also. For everything, in ancient times also, we had all resources, but recently we are moving very aggressively. The reason is very clear. We are having leader. That leader is Narendra Modi. Now, I proudly propose the name of Sri Narendra Modi ji on behalf of Telugu Desam Party for the post of Prime Minister of this great nation. Through his vision of Sabka Saath, Sabka Vikas and Vikasit Bharat, and through the collective efforts of NDA, we can become a zero poverty nation. That is possible only Narendra Modi ji. This is a historic moment. All of you are here. Telugu Desam Party is having relations with NDA from the beginning. My leader, my party founder, great N.T. Ramarao Garu, you are all aware. Always he was worked for the people, and also he told very clearly, I don't know isms, I know only ism, that is humanism. That is NTR. That vision Narendra Modi ji is making a reality in India. We are very happy for this momentum. I thank all of you. This time we had a historic win of the election. We have won historic elections. If you see 95% seats we have won in Andhra Pradesh. That is the big victory. I have seen so many elections. This is the first of its kind. That is the confidence people are having on NDA.
and all leaders. My friend Pawan Kalyanji is here, Janasena leader. Janasena, Telugu Desam Party, and also BJP, we worked together without having any reservations. Here, State President Purandeshwari also is here. All leaders, we worked very well. That is the results we got it. I am very happy to share some of my ideas with you. This is the proudest moment in my life. Thank you. Thank you very much.